দুই দশক আগে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর বিএনপি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনর্তদন্ত শুরু করে। পরে জঙ্গি নেতা মুফতি হান্নানকে রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়। তার সে স্বীকারোক্তির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ২৯ জনকে অভিযুক্ত করা হয় এ মামলায়। বিচার শেষে ১৯ জনকে মৃত্যুদণ্ড আর ১৯ জনকে কারাদণ্ডের রায় দেন আদালত। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছেন। এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। দর্শক, এবার মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেল লুৎফুজ্জামান বাবর ও তারেক রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই খুশির খবর। যেখানে শুধু রাজনীতিক ফয়দা লুটানোর জন্য তাদেরকে গ্রেপ্তার করে এমনকি তাদেরকে মৃত্যুদণ্ড আসামি পর্যন্ত বানিয়ে দিয়েছিল, অবশেষে মুক্তি পেল সেই তারেক রহমান এবং সেই লুৎফুজ্জামান বাবর। এদিকে সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবর শুনে গুম হারাম হতে যাচ্ছে মোদী সরকারের। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। ২০০৪ সালে ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন দ্বৈত হাইকোর্টে বেঞ্চে এই রায় ঘোষণা করেন। দর্শক শ্রোতা, তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে। তখন তৎকালীন সরকারের অধীনে একটি তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্টটি হয়নি। পরবর্তীতে ২০০৮ সালের ৯ জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। সেখানে ২৮শে এসে তারও ৩০ জনকে নতুন আসামি করা হয়। দর্শক, এবার সমস্ত আসামিরা সেই গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন। বাবরের মুক্তির খবর শুনে সেই ইন্ডিয়ার মোদী সরকার কিন্তু লাফালাফি শুরু করেছে। এবার সেই বিষয়টি সবার সামনে প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই খুশির সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন।
2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। জন্য মামলাটিকে অপেক্ষমান রাখে আদালত। রোববার সব আসামিকেই খালাস দেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়, অধিকতর চার্জশিট আমলে নেয়া সব প্রক্রিয়া ছিল অবৈধ। হত্যায় ও ষড়যন্ত্রে ছিল না আসামিদের সরাসরি সম্পৃক্ততা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আইনজীবীরা। আমি এই গত 16 বছর এই মামলার ডিফেন্সে আমি আর্গুমেন্ট করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত আসামিদের জন্য আমি আর্গুমেন্ট করেছি। তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। বিএনপির আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন 24 জন। সেদিনের সে ঘটনায় আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল, এদের তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। আমাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের উপর এই ধরনের হামলা, নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে। বিএনপিকে দায়ী করার চেষ্টা আছে, কারণ বিএনপির সময় ক্ষমতায় ছিল, বিএনপির দায়িত্বহীনতার অভিযোগ আছে আওয়ামী লীগের নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে। এটা খুব সিম্পল না, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, সেই আলোচনার জায়গা আজকে এটা না। কিন্তু এই মামলার যে রায় হলো হাইকোর্টে, আমি এর মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক, তাদের মধ্যে কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হলো।
মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে, শুধু সেটা না, সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো কোয়াশমেন্ট হচ্ছিল, এগুলোর বিরুদ্ধে দুদকের মামলার কথা হচ্ছে, আপিলও করেনি। মানে যখন দুদক আইনজীবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায়, না হয় করা যায় না। সো আমরা খুব ভালো মতো ওগুলো দেখেছিলাম। কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার, কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়ার থেকে সরিয়ে রাখার চেষ্টা, তার চমৎকার উদাহরণ এটা। আমরা জানি এটা 2004 সালে হয়েছিল। এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল, তাদের সেই তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, এই জায়গাটাকে আমি জোর দিতে চাই, তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে, তদন্ত কমিটি না, একটা তদন্তের পুলিশি তদন্তের ব্যবস্থা করেছে। তারা মুফতি হান্নান সহ আরও, আমি ভুল না করলে 21-22 জনকে আসামি করে তিনি একটা চার্জশিট দিয়েছিল। সেই চার্জশিটটা আওয়ামী লীগের পছন্দ হয়নি। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা এরপর এইটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনর্তদন্ত চায়, এবং সেই পুনর্তদন্তর দায়িত্ব দেওয়া হয়, সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে। আমরা পরে দেখব যে এসবের ঘটনাটা আসলে কি দাঁড়িয়েছে। অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী লীগ এটাকে নিয়ে করেছে, আমরা দেখব। তো যাই হোক, আবুল কাহার আখন্দ আসলেন এবং তিনি একটা সম্পূরক চার্জশিট জমা দেন। সেখানেই জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয়। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, মানে আমরা তাত্ত্বিকভাবে ধরে নেব প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে, এবং যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, কেউ এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে এটা সামনে আনতেও পারেন। কিন্তু যেটা সবচেয়ে বড় যুক্তি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকার যখন হয়, তখন বিএনপির উপরে মারাত্মক তাদের কোয়ার্সিভ অ্যাটিটিউড ছিল। তারা বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন, শুধু না, তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগও আছে। তো সেই ঘটনাগুলো যেই সরকার করছে, সেই প্রচণ্ড বৈরী সরকার, যিনি তারেক রহমানকে শত্রু জ্ঞান করতো যে সরকার, সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি। কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহার আখন্দ সেটা করলেন। খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের হত্যার মামলার সাথে তিনি জড়িত ছিলেন। নট অনলি দ্যাট, এরপর আমরা ধাপে ধাপে দেখব প্রথমবার তিনি এরপর 2014-15 পর থেকেই রীতিমতো আওয়ামী লীগের নমিনেশন চাইতে শুরু করেন, এবং 24 সালে আমি আর ডামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান। বলা বাহুল্য, তিনি জিততে পারেননি। সো তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল আবুল কাহার আখন্দকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে, ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না। কিন্তু আওয়ামী লীগ ওই সময় এতই বেপরোয়া, তারা এতই হয়ে গিয়েছিল যে তারা মনে করে